নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে। আর মানে আপনাদের কিন্তু বারবার এটাই বলার চেষ্টা করি যে আপনারা এই শেয়ার মার্কেটটা নিজে নিজে শেখার চেষ্টা করুন। শুধু আমার নয়, আরো অনেকের ভিডিও রয়েছে ইউটিউবে, আপনি অনেক বইও পড়তে পারেন, সেইখান থেকে নিজে নিজে শেখার চেষ্টা করুন। কারণ দেখুন, এই নিজে নিজে শেখা এটা কিন্তু আপনার আসা দরকার। আর আপনারা তো এটাই জানেন যে আমি আপনাদের বারবার এই যে বিজনেস সেটা বোঝানোর চেষ্টা করি। কারণ দেখুন, এই যে বিজনেস এটাই কিন্তু সবকিছু। কোনো কোম্পানির যদি বিজনেস ভালো হয় তাহলে কোম্পানি ভালো করবে, এবং কোম্পানির বিজনেস যদি খারাপ হয়ে যায় তাহলে কোম্পানিও খারাপ পারফর্ম করবে, এবং তার যে শেয়ার সেটাও কিন্তু দুর্বল হয়ে পড়বে। আর সাধারণত সমস্যা কোথায় হয়? যখন কোনো কোম্পানির ব্যবসা খুব ভালো চলে, মানে খুব ভালো পারফর্ম করে, তখন শেয়ারও ভালো করে, আর এটাই তো স্বাভাবিক, এবং তখন আর্নিংসও ভালো হয়। আর ওই শেয়ার একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে কিন্তু দুর্বল হয়ে পড়ে, মানে তাদের যে গ্রোথ সেটা আর থাকে না। আর রিটেল ইনভেস্টররা এটা না বুঝেই সেই জায়গায় গিয়ে ইনভেস্ট করে ফেলেন। কারণ দেখুন, যে শেয়ার দৌড়চ্ছে সেটাই কিন্তু রিটেল ইনভেস্টরদের চোখে পড়ে। এমনকি যে বড় বড় নিউজ চ্যানেলগুলো রয়েছে, তারপর যে সোশ্যাল মিডিয়া, সেখানে কিন্তু এইসব শেয়ারগুলো নিয়েই বারবার আলোচনা করা হয়। আর তারপরে রিটেল ইনভেস্টররা সেই যে শেয়ারটা ভালো পারফর্ম করছে সেখানে একেবারে টপ লেভেলে গিয়ে কিনে ফেলে। আর তারপরে আপনি নিশ্চয়ই দেখেছেন সেই শেয়ার নিচে নামতে শুরু করে এবং অনেক সময় ধরে কনসলিডেশন ফেজেও ঢুকে যায়। তাই আমি বহুবার আপনাদের শেখানোর চেষ্টা করেছি, দেখুন মার্কেটে অনেক রকমের কোম্পানি আছে যাদের ব্যবসা কিন্তু দুর্দান্ত, কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে বিজনেসের সঙ্গে এই গ্রোথ, এই জিনিসটা। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু মার্কেটের সব থেকে দামি শব্দ। আর এই গ্রোথ মানে কি? দেখুন, মার্কেটে এমন অনেক কোম্পানি আছে যারা 1 থেকে 2% হারে গ্রোথ করে, কিন্তু ওই রকম কোম্পানির শেয়ার সেগুলো কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারে না। আর এই কোম্পানিগুলোর যে রেভিনিউ বলুন বা প্রফিট বলুন, সেটা ওই 1 থেকে 2% হারেই বাড়বে, এর বেশি কিন্তু কিছু হবে না। তাহলে আমাদের কি দরকার? আমাদের দরকার ভালো গ্রোথওয়ালা কোম্পানি। আর আগেও যেমন আমি বারবার বলেছি যে ভালো গ্রোথ কোথায় পাওয়া যায়, এই নতুন ধরনের ব্যবসাগুলো যেখানে আসে, এই যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, সেই জায়গা থেকেই আপনি সব থেকে বেশি গ্রোথ দেখতে পাবেন। আপনি যদি খেয়াল করেও দেখেন, এই যে কোম্পানিগুলো এই গ্রোথ সেগমেন্টে এন্ট্রি নিয়েছে বা এই গ্রোথ সেগমেন্টে কাজ করে, সেই কোম্পানিগুলো কিন্তু দারুণভাবে উঠে এসেছে। এই যেমন ডিফেন্স কোম্পানিগুলোর কথাই ধরুন না, তারপরে এই যে ড্রোন সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলো, তারপর যে কোম্পানিগুলো সেমিকন্ডাক্টরে কাজ করছে সেইগুলো কিরকম ভালো পারফর্ম করছে এগুলো তো দেখতেই পাচ্ছেন। এমনকি যদি উদাহরণ হিসেবে দেখেন, এই যে টাটা মোটর কোম্পানির যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানি এই প্রায় 2000 সাল থেকে এই 2020 সাল পর্যন্ত ঠিকঠাক ভাবে রিটার্ন তৈরি করেই দিতে পারেনি। কখনো বেড়েছে, কখনো উঠেছে, মানে একটা কনসলিডেশন ফেজেই চলছিল বলা যায়। তারপরে এই যে ইভি ভেহিকেল, সেটাই এই কোম্পানিটা এন্ট্রি নিল, এবং তারপরে দেখতে পাচ্ছেন কোম্পানির শেয়ার কেমন চচ্চর করে বেড়েছে। আর তারপরে তো কিছুটা পড়েছে। আর মার্কেটে এরকম কারেকশন কিন্তু আসতেই থাকে, এই কারেকশনের পর আবার বাড়বে। কিন্তু এই যে গ্রোথ, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে যদি টাটা পাওয়ার এই কোম্পানিটাও দেখেন, এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন এই 1999 সাল থেকে এই 2020 সাল পর্যন্ত সেরকম ভাবে কিন্তু রিটার্ন তৈরি করেই দিতে পারেনি। আর তারপরে হঠাৎ কি হলো, এই কোম্পানিটা এই যে রিনিউয়েবল এনার্জি সেই সেক্টরে এন্ট্রি নিল, এবং তারপরেই দেখতে পাচ্ছেন কোম্পানির চার্ট প্যাটার্ন। আর এই কোম্পানির চার্ট প্যাটার্নই কিন্তু সবকিছু বলে দেবে। এছাড়াও কিছুদিন আগে দেখেছিলেন এই যে জেএসডব্লিউ গ্রুপ, এরাও এই 2026-এ 60,000 কোটি টাকা ক্যাপেক্স করতে চলেছে। আর যার মধ্যে 15,000 কোটি টাকা এই যে ইভি বীজ বা ইভি সেগমেন্ট সেইখানে ইনভেস্ট করতে চলেছে। মানে বুঝতে পারছেন, প্রতিটা যে বড় বড় গ্রুপ তারাও কিন্তু এই যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেগুলোর গ্রোথ রয়েছে সেইখানে ঢোকার চেষ্টা করছে। ঠিক তেমনি এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু কোম্পানির কথা যারা তাদের পুরোনো ব্যবসার পাশাপাশি নতুন নতুন গ্রোথ সেগমেন্টে এন্ট্রি নিচ্ছে। আর আজকের ভিডিওতে 4 থেকে 5টি কোম্পানি নিয়েই আলোচনা করব। তবে দেখুন, এই শুধু এন্ট্রি নিলেও তো হবে না, এরপরে কোম্পানিগুলো সফল হবে কিনা, মানে তারা যে গ্রোথ সেগমেন্টে এন্ট্রি নিয়েছে সেই সেগমেন্টের গ্রোথ কতদিন থাকবে সেটাও কিন্তু আমাদের নজরে রাখা উচিত। তো এই কোম্পানিগুলোরই এই যে বিজনেস, তারপর গ্রোথ পরিকল্পনা এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এইগুলো নিয়েই আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আর ভিডিও শুরুতেই বলে রাখি, যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করব সেগুলো সম্পূর্ণভাবে ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের উদ্দেশ্যে বলা হবে। আর আপনি চাইলে এই কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন। প্রথমেই যদি দেখি এই এইচজি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এই কোম্পানিটা সম্বন্ধে আগেও আপনাদের সঙ্গে অনেক ভিডিওতে আলোচনা করেছি। দেখতেই পাচ্ছেন কোম্পানিটা বর্তমানে 1000 টাকার কাছাকাছি চলছে, এবং যদি দেখেন এটা টপ লেভেল থেকে প্রায় 40%-এর কাছাকাছি ডাউনেও রয়েছে। আর এই কোম্পানিটার মেন যে বিজনেস সেটা কি ছিল, দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে ইপিসি বিজনেস বা ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন এই সেগমেন্টেই কাজ করতো। দেখতে পাচ্ছেন মেনটেনেন্স অফ রোড, তারপরে যে ব্রিজ,
তারপরে ফ্লাইওভার এবং আদার ইনফ্রাস্ট্রাকচার মানে রেল, মেট্রো, এইগুলোতেও এই কোম্পানিটা অ্যাগ্রেসিভলি কাজ করেছে এবং বর্তমানেও করছে। আর এই কোম্পানিটাই নতুন নতুন কিছু সেগমেন্টে এন্ট্রি নিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইচজি ইনফ্রা, এরা যে গ্রিন হাইড্রোজেন সেগমেন্ট সেইখানে এন্ট্রি নিয়েছে। এছাড়া যদি দেখেন এই কোম্পানিটা এই যে ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রজেক্ট সেখানেও এন্ট্রি নিয়েছে এবং এই কোম্পানিটা বিভিন্ন রাজ্য থেকে অর্ডার পেতেও শুরু করে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা গুজরাট থেকেও একটি অর্ডার পেয়েছে। আর আগেই যেমন বললাম কোম্পানির যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের গ্রোথ সেটা বাড়ানো। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে গ্রোথ সেটা কিন্তু সেভাবে বাড়েনি। এই 1535 সেলস, তারপর দেখছেন 1300, 900, 1300 এরকম হয়ে এই শেষ কোয়ার্টারে 1361 কোটি টাকা সেলস দেখিয়েছে। তো এই 1361 থেকে 1461 এটা কিন্তু সেরকম গ্রোথ নয়। যখন দেখবেন এই 1361 থেকে 1600 যাচ্ছে, 1700 যাচ্ছে, সেটাই কিন্তু গ্রোথ বা এক্সপোনেনশিয়াল গ্রোথ। আর এই ধরনের কোম্পানিগুলো থেকেই ভালো রিটার্ন পাওয়া যায়। দেখতে পাচ্ছেন 6922 কোটি টাকার একটি ছোট সাইজের কোম্পানি, পি রেশিও রয়েছে 14 এবং ইন্ডাস্ট্রি পি 25, মানে ইন্ডাস্ট্রি পি তুলনায় কিছুটা হলেও সস্তা রয়েছে। আরওসি রয়েছে 16.8%, আরওই রয়েছে 18.3%। আর এই ধরনের কোম্পানিগুলোর বেশি ধার থাকলে সেটা দেখে কিন্তু ঘাবড়ে যাবেন না, কারণ দেখুন এই যে কোম্পানিগুলো রোড তৈরির সঙ্গে যুক্ত, তারপর এই যে মেট্রো রেল এদের সঙ্গে যুক্ত, এরা এই যে প্রজেক্ট এরা কিন্তু বড় বড় কোম্পানি বা বড় বড় ব্যাংকের থেকে লোন নিয়ে এই কাজগুলো করে থাকে। তাই এদের যে ডেপ্ট সেগুলো একটু বেশি হয়। আর বেশিরভাগ যে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি তাদেরও এই ডেপ্ট কিন্তু বেশিই দেখতে পাবেন। কোম্পানির যদি ইয়ারলি সেলস দেখি এই 2016 করে প্রায় 741 কোটি সেলস করেছিল। তারপরে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে দেখতে পাচ্ছেন এই মার্চ 2025-এ 5000 কোটি টাকা সেলস করে ফেলেছে। এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটাও দেখতে পাচ্ছেন ডবল ডিজিটে ছিল, 44 কোটি 78 কোটি, সেইখান থেকে বাড়াতে বাড়াতে একদম 4 ডিজিট অপারেটিং প্রফিট দেখিয়েছে। কোম্পানির নেট প্রফিটও সেরকম বেড়েছে, 9 কোটির প্রফিট, 30 কোটির প্রফিট, সেখান থেকে বাড়তে বাড়তে 500 কোটির উপরে প্রফিট দেখিয়েছে। এরপর কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেবো। কোম্পানির প্রমোটারের কাছে দেখতে পাচ্ছেন 71.78% শেয়ার রয়েছে, মানে কোম্পানির প্রমোটার একটা বড় ধরনের অংশ ধরে রেখেছে। এবং এফআইআই এরাও তাদের স্টেক কিছুটা বাড়িয়েছে। দেখতে পাচ্ছেন 1.59% ছিল, সেখান থেকে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে 2.60%, তারপর 2.76% এবং তারপরে 2.87% পর্যন্ত স্টেক করে ফেলেছে। এবং ডিআইআই এদের কাছে 12%-এর কাছাকাছি স্টেক আছে এবং পাবলিকের কাছে যদি দেখেন তাহলে 13%-এর উপরে স্টেক রয়েছে। এর পরের যে কোম্পানি সেটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট। বর্তমানে দেখতে পাচ্ছেন কোম্পানিটা 753 টাকার কাছাকাছি ট্রেড করছে। তো এই কোম্পানির মেইন যে বিজনেস সেটা কি ছিল? এই কোম্পানিটা মূলত এই যে ওইএম বা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং, তারপর ওডিএম এই যে অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং এবং প্লাস্টিক ইনজেকশন মোল্ডিং এই কাজগুলো করে থাকে। আর এই কোম্পানিটাই যদি দেখেন এই যে ইলেকট্রিক ভেহিকেল এই সেগমেন্টে এন্ট্রি নিতে চলেছে এবং এই যে ইলেকট্রিক ভেহিকেলের সঙ্গে যুক্ত লিথিয়াম আয়ন ব্যাটারি সেই সেগমেন্টেও এন্ট্রি নিতে চলেছে। আর এটা তো বুঝতেই পাচ্ছেন এই যে ইলেকট্রিক ভেহিকেল এবং লিথিয়াম আয়ন ব্যাটারি এইগুলো একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের মধ্যে পড়ে। আর সেই কারণেই এই যে পিজি ইলেকট্রোপ্লাস্ট এই কোম্পানিটা এই সেগমেন্টে এন্ট্রি নিয়েছে। আর আগেও বলেছি এই যে এন্ট্রি নিয়েছে তো এটা এন্ট্রি নিলেই তো হবে না, বাজারে বড় বড় কম্পিটিটররাও রয়েছে, তো তাদের সঙ্গে এই কোম্পানিটা পাল্লা দিয়ে উঠতে পারে কিনা, তারপরে এই যে বিজনেস সেটা বেশি দিন চলে কিনা এইগুলোও কিন্তু দেখার রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন কোম্পানি কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রোথও দেখিয়েছে। কোম্পানির সেলস দেখুন একসময় 300 কোটি 400 কোটি এরকম সেলস হতো, তারপরে সেখান থেকে বাড়াতে বাড়াতে এই যে মার্চ 2025-এ 1910 কোটি সেলস দেখিয়েছে। আর তার আগে দেখতে পাচ্ছেন এত বড় সেলস কিন্তু দেখাতে পারেনি। 21,380 কোটি টাকার মিড ক্যাপ সাইজের কোম্পানি, এক বছরের হাই দেখতে পাচ্ছেন 1055 এবং এক বছরের লো 337। স্টকটার যে পি রেশিও সেটা 74.3 এবং ইন্ডাস্ট্রি পি সেটা 36.9, মানে ইন্ডাস্ট্রি পির তুলনায় অনেকটাই বেশি দামে ট্রেড করছে। আরওসি ভালো রয়েছে 19.4% এবং আরওই এটাও ভালো রয়েছে 14.9%। কোম্পানির যদি ইয়ারলি সেলস দেখি দেখতে পাচ্ছেন 424 কোটি সেলস ছিল 2011-এ, সেখান থেকে আস্তে আস্তে বেড়েছে এই 2022-এ 1112 কোটি সেলস দেখিয়েছে এবং এই 2025-এ 4870 কোটির সেলস দেখিয়ে দিয়েছে। এবং কোম্পানির অপারেটিং প্রফিট সেটাও বাড়ছে, দেখতে পাচ্ছেন 28 কোটি, 3 কোটি, 5 কোটি, 50 কোটি এরকম প্রফিট দেখাতো, সেইখান থেকে আস্তে আস্তে এই যে অপারেটিং প্রফিট সেটা বেড়ে দাঁড়িয়েছে 484 কোটি। এবং নেট যে প্রফিট, কোম্পানি আগে কিছু বছর লসে ছিল এবং তারপরে আস্তে আস্তে কোম্পানি অনবরত প্রফিট দেখাতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন কোম্পানি এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এও 288 কোটি টাকার প্রফিট দেখিয়েছে। এরপর কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেব। তবে যদি দেখেন এই কোম্পানির যে প্রমোটার তারা কিন্তু তাদের শেয়ার
অনেকটাই বিক্রি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন 61% ছিল, তারপরে 53%, এরকম করে করে তারপরে এখন 49%-এর কাছাকাছি স্টেক রয়েছে। তবে যদি দেখেন এই যে স্টেক, সেটা কিন্তু ডিআইআই এরা কিনেছে। ডিআইআই এর কাছে আগে 7%-এর কাছাকাছি স্টেক ছিল, তো সেটা বাড়িয়ে ডবলেরও বেশি করে ফেলেছে, 16.37%। এবং যদি দেখেন এফআইআই এরাও কিন্তু একটা ভালো পরিমাণে শেয়ার ধরে রেখেছে। এই মুহূর্তে 10.45% স্টেক রয়েছে এই এফআইআই দের কাছে। এবং পাবলিকের কাছে যদি দেখেন, পাবলিকের কাছেও কিন্তু শেয়ার কমেছে। দেখতে পাচ্ছেন 28% স্টেক ছিল, সেখান থেকে পাবলিকের কাছে কমেছে। এই যে এফআইআই এরাই কিনে নিয়েছে এবং বর্তমানে পাবলিকের কাছে 23.80% স্টেক রয়েছে। এরপরে কথা বলবো অ্যাম্বার এন্টারপ্রাইজ এই কোম্পানিটা নিয়ে। কোম্পানিটা বর্তমানে 7,349 টাকার কাছাকাছি ট্রেড করছে। এই কোম্পানির মূল যে বিজনেস সেটা কি, দেখতে পাচ্ছেন কোম্পানির এই রুম এয়ার কন্ডিশনার সেগমেন্ট, এই সেগমেন্টে 23.6% মার্কেট শেয়ার রয়েছে। মানে এই কোম্পানিটা এয়ার যে কন্ডিশনার তার ওইএম বা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করে থাকে এবং ওডিএম বা অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচার করে থাকে। আর এরা এই জিনিস ম্যানুফ্যাকচার করে অন্যান্য যে এসি কোম্পানিগুলো রয়েছে তাদের সাপ্লাই করে থাকে। আর এই অ্যাম্বার এন্টারপ্রাইজ এটা দেখতে পাচ্ছেন কোরিয়ার যে সার্কিট টিম তাদের সঙ্গে মিলে ইন্ডিয়াতে এই যে সার্কিট বোর্ড সেটা তৈরি করতে চলেছে। এবং এটাও দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা প্রায় 2000 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে এই যে পিসিবি বা যে প্রিন্টেড সার্কিট বোর্ড সেটা তৈরি করার উদ্দেশ্যে। আর এই পিসিবি কি, দেখতে পাচ্ছেন এই ধরনের যে বোর্ডগুলো যেইগুলো বিভিন্ন যন্ত্রপাতিতে ব্যবহার করা হয়। বর্তমানে যদি দেখেন প্রতিটা ছোটখাটো ইলেকট্রিক সামগ্রী থেকে অনেক বড় বড় যে ইলেকট্রিক সামগ্রী সেখানেও কিন্তু এই যে প্রিন্টেড সার্কিট বোর্ড সেটা ব্যবহার করা হয়। আর ভারতে এই যে পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড সেটা প্রচুর পরিমাণে লাগে। আর যদি দেখেন ভারতে কিন্তু এখনো পর্যন্ত এই যে পিসিবি সেটা তৈরি হয় না। ভারত এই যে পিসিবি সেটা চায়না থেকে, সাউথ কোরিয়া থেকে এবং হংকং থেকে এই ভারতে আমদানি করে থাকে। তো বুঝতে পারছেন এই অ্যাম্বার এন্টারপ্রাইজ এরা যদি এই বিজনেসে সফল হয়ে যায় তাহলে এদের যে রেভিনিউ সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। এটাও দেখতে পাচ্ছেন 24,902 কোটি মূল্যের একটি মিড ক্যাপ সাইজের কোম্পানি। এক বছরের যে হাই সেটা 8,177 এবং এক বছরের লো 3,964। এবং যদি আরওসি দেখেন, আরওসি রয়েছে 14.4% এবং আরওই রয়েছে 11.2%। স্টকটার পি রেশিও রয়েছে 102 এবং ইন্ডাস্ট্রি পি এটা 54। আর এর আগের ভিডিওতেই বলেছি এই যে কোনো কোম্পানির পি রেশিও বেশি সেটা দেখে কোনো কোম্পানিকে ইগনোর করে দেবেন না। তো কোম্পানির পি রেশিও কেন বেশি সেটা কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে। কোম্পানির যদি ইয়ারলি সেলস দেখি, দেখতে পাচ্ছেন 2016 করে 1000 কোটি সেলস করতো, তারপরে 1652 কোটি, এরকম আস্তে আস্তে বাড়তে বাড়তে বর্তমানে প্রায় 10,000 কোটির কাছাকাছি সেলসও করে ফেলেছে। এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা ওই 2015-তে ছিল 100, সেইখান থেকে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে 200, 300 এরকম করে করে 400 করে করে 733 কোটির অপারেটিং প্রফিটও দেখিয়েছে। এবং যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিটও দেখতে পাচ্ছেন 29 কোটির নেট প্রফিট, তারপরে 24 কোটি, 22 কোটি, এরকম বাড়তে বাড়তে 250 কোটির ওপরে প্রফিট দেখিয়ে দিয়েছে। কোম্পানির যদি প্রোমোটারের কাছে দেখেন, এই প্রোমোটারের কাছে বর্তমানে 39%-এর ওপরে স্টেক রয়েছে। এবং এফআইআই এরা কিন্তু তাদের যে স্টেক সেটা বাড়িয়েছে। দেখতে পাচ্ছেন এই 2023 করে প্রায় 23%-এর কাছাকাছি স্টেক ছিল, সেটা আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে 27%-এর কাছাকাছি স্টেক করে ফেলেছে। এবং এই ডিসেম্বর 2024-এর সঙ্গে যদি তুলনা করেন তাহলে কিন্তু প্রায় 1.5%-এর কাছাকাছি স্টেক কমিয়েছে। দেখুন এরকমই হয়ে থাকে, এই এফআইআইরা কিছু কিছু সময় তাদের যে পজিশন সেটা খালি করে দেয়, পরেও আবার এন্ট্রি নেয়, এরকম ভাবেই চলে। আর এখানে দেখতে পাচ্ছেন এফআইআই এরা যে বিক্রি করেছে, কিনেছে কারা, এই ডিআইআই কিন্তু কিনে নিয়েছে। কারণ এই যে পাবলিক এদের হোল্ডিং কমে গেছে। দেখতে পাচ্ছেন পাবলিকের কাছে 22% ছিল এই 2023-এ, তারপর আস্তে আস্তে 16%, তারপরে 15%, তারপরে 12%, এরকম স্টেক রয়েছে। এবং বর্তমানে 13.81% এই পাবলিক হোল্ডিং রয়েছে। এর পরের কোম্পানি জোম্যাটো। তো এই জোম্যাটো কি কাজ করে সেটা তো আপনাদের আলাদা করে বলার প্রয়োজন নেই, তবু একটু ফর্মালিটির জন্য বলে রাখা দরকার। কোম্পানিটা এই যে ফুড সার্ভিস প্ল্যাটফর্ম সেটা প্রোভাইড করে থাকে, এই যে ফুড ডেলিভারি, তারপর ডাইনিং আউট সার্ভিসেস, তারপর যে লয়্যালটি প্রোগ্রাম এবং অন্যান্য কিছু বিজনেস করে থাকে। আর এই কোম্পানিটাই দেখেছিলেন কিছুদিন আগে এই যে ব্লিঙ্কিট এটাকে অধিগ্রহণ করেছিল, মানে কুইক কমার্স সেগমেন্ট সেখানে এন্ট্রি নিয়েছিল। আর তারপরেই দেখেছিলেন এই যে জোম্যাটোর ভাগ্য কিভাবে ঘুরে গিয়েছিল। আর রিসেন্টলি যদি দেখেন এই জোম্যাটো এরা পেটিএম এর যে টিকিটিং বিজনেস সেটাকে কিন্তু অধিগ্রহণ করে নিয়েছে। আর এখানে নিউজে দেখতেও পাচ্ছেন এই জোম্যাটো এরা পেটিএম এর যে এন্টারটেনমেন্ট এবং টিকিটিং বিজনেস সেটা পুরোপুরি ভাবে অ্যাকুইজিশন করে নিয়েছে। আর এই অ্যাকুইজিশন করার পর এই জোম্যাটোর মাধ্যমে একটা বড় কনসার্টও হয়েছে। এই দেখতে পাচ্ছেন এই যে ডুয়া লিপা এই যে কনসার্টটা, এই যে টিকিটিং সার্ভিস সেটাই জোম্যাটোই পরিচালনা করেছে।
এবং জোম্যাটো একটা নতুন ধরনের বিজনেস এনেছিল। ধরুন আপনি এই কনসার্টের টিকিট কাটলেন এবং শেষ মুহূর্তে আপনার মনে হলো আপনি সেই কনসার্টে যাবেন না, তো সেই টিকিটটা আপনি ব্ল্যাকে অন্য কাউকে বিক্রি করতে পারেন। মানে ধরুন আপনি 5 টাকায় কোনো টিকিট কিনেছেন, আমি উদাহরণ হিসেবে বলছি, তো সেই টিকিটটা আপনি চাইলে অন্য কাউকে 8 টাকাতেও বিক্রি করতে পারেন। মানে এই টিকিটিং বিজনেস এইটা অধিগ্রহণ করার সঙ্গে সঙ্গে এই টিকিটিং বিজনেসের মধ্যেও একটা নতুন দিগন্ত খোলার চেষ্টা করেছিল এই জোম্যাটো। এবং যদি দেখেন কোম্পানিটা একটা নিফটি স্টক মার্কেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন, একটা বড় সাইজের লার্জ ক্যাপ কোম্পানি, প্রায় 2.5 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপাসিটি চলছে। বর্তমানে যে দাম সেটা 261 এবং হাই লাগিয়েছিল 305 এবং লো 190, এইটাই 1 ইয়ারের কথা বলছি। তবে স্টকটার যে পি রেশিও সেটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ইটারনাল বা জোম্যাটো এর যে পি রেশিও সেটা চলছে 479 এবং ইন্ডাস্ট্রি যে পি সেটা 40। তবে যদি দেখেন এই কোম্পানির যে আরওসি এবং আরওই সেটা কিন্তু খুবই কম রয়েছে। আরওসি 3.18% এবং আরওই রয়েছে 2.08%। তাহলেও এই কোম্পানিটা এত ভ্যালুয়েশন কেন পাচ্ছে? কারণ ইনভেস্টররা মনে করছে এই কোম্পানিটা ভবিষ্যতে বড় পারফর্ম করতে পারে। আর যদি এই ফুড ডেলিভারি ক্ষেত্রে এই কোম্পানির মার্কেট শেয়ার দেখেন, তাহলে এই কোম্পানির বর্তমানে মার্কেট শেয়ার রয়েছে 50 থেকে 60%। আর বুঝতেই পাচ্ছেন এই যে 50 থেকে 60% মার্কেট শেয়ার ধরে রেখেছে, এরপরে কম্পিটিশনও বাড়ছে। এই যে সুইগির মতো কোম্পানিগুলো, তারপর আরো অনেক ছোট ছোট কোম্পানি এই জায়গায় এন্ট্রি নিচ্ছে। তো এই জায়গা থেকে এদের যে মার্কেট শেয়ার সেটা বাড়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, বরঞ্চ কমতে পারে। সেই জন্যই এই কোম্পানিটাকে নতুন নতুন সেগমেন্টে এন্ট্রি নিতে হচ্ছে। কোম্পানির যদি সেলস দেখি, এর সেলস কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো সেগুলোর তুলনায় সেরকম বাড়েনি, কারণ এটা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। দেখতে পাচ্ছেন 2022-এ সেলস ছিল 2000 কোটির কাছাকাছি, তারপরে 2025-এ 5833 কোটি। মানে 3 বছরে এই সেলস প্রায় 3 গুণ বেড়েছে। সেখানে আগের যে ছোট কোম্পানিগুলো দেখলেন সেখানে তাদের সেলস অনেকটাই বেড়েছিল। তো যে কোনো স্টকের ক্ষেত্রে যখন সেলসের বৃদ্ধি দেখবেন, তখন সেই কোম্পানির যে মার্কেট ক্যাপাসিটি বা সাইজ সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। কোম্পানির যদি অপারেটিং প্রফিট দেখি, দেখতে পাচ্ছেন কোম্পানি আগে লসে চলছিল, তারপরে আস্তে আস্তে এই ডিসেম্বর 2023-এ প্রথম প্রফিট দেখিয়েছে। তারপর কোম্পানির যে প্রফিট সেটা আস্তে আস্তে বেড়েছে। আর এইখানে দেখুন এই 2024-এ প্রফিট অনেকটাই কমে গেছে 165, এবং এই মার্চ 2025-এ হাফেরও নিচে নেমে গেছে, 72 কোটির মাত্র প্রফিট দেখিয়েছিল। এবং যে নেট প্রফিট সেটাও কিভাবে কমেছে দেখুন, 253 কোটি, তারপরে 176 কোটি, তারপরে 59 কোটি, তারপরে 39 কোটি। মানে কোম্পানি যে নতুন নতুন সেগমেন্টে এন্ট্রি নিতে চলেছে, সেইখানে যদি বিজনেস খুব ভালো হয় তাহলে কিন্তু এই যে প্রফিট সেটা আবার ঘুরে দাঁড়াতে পারে। এরপর যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, এটা একটা প্রফেশনালি ওয়েল ম্যানেজড কোম্পানি, সেই কারণেই দেখতে পাবেন এইখানে কোনো প্রমোটার নেই। তবে এখানে এফআইআই এদের কাছে দেখুন 44% স্টেক রয়েছে, ডিআইআই এদের কাছে 23.47% স্টেক রয়েছে। আর আগেও বলেছি প্রমোটার নেই, সেটা থেকে ভয় পেয়ে যাবেন না, কারণ এই ধরনের কোম্পানিগুলো প্রফেশনালি ওয়েল ম্যানেজড হয়ে থাকে। এবং পাবলিকের কাছে যদি দেখেন তাহলে 26%-এর কাছাকাছি স্টেক রয়েছে। এর পরের কোম্পানি ইজি মাই ট্রিপ। প্রথমেই বলে দিই কোম্পানির যে দাম সেটা দেখে কিন্তু কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না। দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটা 10 টাকার কাছাকাছি চলছে, কারণ এই কোম্পানিটা বহুবার বোনাস এবং স্প্লিট দিয়েছে। এইখানে যদি দেখেন এই 28শে ফেব্রুয়ারি 2022 কোম্পানি একটা বোনাস দিয়েছিল, তারপর এই যে 21শে নভেম্বর 2022-এ একটা স্টক স্প্লিট দিয়েছিল, আর সেই একই ডেটে একটা বোনাসও দিয়েছিল। তারপরে দেখতে পাচ্ছেন এই 29শে নভেম্বর 2024 এইখানেও একটা বোনাস দিয়েছে। তো এত এই কর্পোরেট অ্যাকশন হওয়ার কারণেই এই স্টকটা এত নিচে চলছে। এই কোম্পানির মূল যে বিজনেস সেটা কি, কোম্পানিটা এই যে ট্রাভেল রিলেটেড প্রোডাক্ট সেইগুলো সরবরাহ করে থাকে। মানে এই ট্রাভেল সলিউশন, তারপর যে এয়ারলাইন টিকিট, তারপর হোটেল এবং হলিডে যে প্যাকেজ, তারপর রেলের টিকিট, বাসের টিকিট, ট্যাক্সি, এইগুলো প্রোভাইড করে। আর দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে ইবাস ম্যানুফ্যাকচারিং সেই সেগমেন্টে এন্ট্রি নিতে চলেছে। আর এই ইবাস তৈরি করার জন্য কোম্পানিটা এই যে ইজি গ্রিন মোবিলিটি এই নামে একটা সাবসিডিয়ারিও তৈরি করে ফেলেছে। এটা একটা ছোট সাইজের কোম্পানি। দেখতে পাচ্ছেন 3682 কোটির মার্কেট ক্যাপাসিটি রয়েছে। এক বছরের যে হাই সেটা 22 এবং এক বছরের যে লো সেটা 10 টাকা 30 পয়সা। মানে কোম্পানিটা এখন 52 লো এর কাছাকাছি ট্রেড করছে। পি রেশিও যদি দেখেন তাহলে 34 রয়েছে এবং ইন্ডাস্ট্রি পি সেটা 35। মানে এটা একটা ঠিকঠাক ভ্যালুয়েশনে ট্রেড করছে। এবং আরওসি রয়েছে 20.9%, আরওই রয়েছে 16.2%। এরপর কোম্পানির যদি ইয়ারলি সেলস প্রফিট ডেটা দেখি, দেখুন 2020-তে কোম্পানির যে সেলস সেটা ছিল 141 কোটি, সেখান থেকে বাড়তে বাড়তে এই 2025-এ 587 কোটি সেলস দেখিয়েছে। এবং অপারেটিং যে প্রফিট সেটা 10 কোটি
তারপর 78 কোটি, এভাবে বাড়তে বাড়তে বর্তমানে 145 কোটির অপারেটিং প্রফিট রয়েছে। এবং যে নেট প্রফিট সেটাও যদি দেখি 33 কোটি, 61 কোটি, এভাবে বাড়তে বাড়তে বর্তমানে 109 কোটির এই নেট প্রফিটও রয়েছে। এরপর এই কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নেব। প্রোমোটারের কাছে দেখতে পাচ্ছেন 47.30% স্টেক রয়েছে। তারপর যদি এফআইআই দেখি, এই এফআইআই দের কাছে 3.51% স্টেক রয়েছে। ডিআইআই এদের কাছে রয়েছে 2.77%, এবং পাবলিক এদের কাছে কিন্তু অনেকটাই বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন পাবলিকের কাছে 46% স্টেক রয়েছে। আর যদি দেখেন এই কোম্পানির প্রোমোটার, তাদের স্টেক কিন্তু বরাবরই বিক্রি করে গেছে। 64% ছিল, তারপরে 50%, তারপরে 48%, তারপরে 47%। আর কিনেছে কারা দেখুন, পাবলিকটাই কিন্তু বেশিরভাগ স্টেক কিনে নিয়েছে। 31% ছিল, সেখান থেকে বাড়তে বাড়তে 44%, এবং বর্তমানে 46% স্টেক করে ফেলেছে। তো এই ছিল আজকের 5টা কোম্পানি। চাইলে আপনি এগুলোকে স্টাডি করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।